এক কথায় বলতে গেলে আজকের এই ক্লাসটা দেখার পরে পেডাগগির কিছু বেসিক কনসেপ্ট তোমরা জানতে পারবে এবং আমি 100% গ্যারেন্টিও দিচ্ছি যে আজকের এই ভিডিওটা তুমি যদি কমপ্লিট দেখো, অর্থাৎ পুরোটাই মনোযোগ সহকারে যদি দেখতে পারো, তাহলে তুমি টেটে 30 থেকে 40টা প্রশ্নের সঠিক অ্যান্সার করতে পারবে শুধুমাত্র এই ভিডিওটা ভালো মতো দেখলে। যদি বিশ্বাস না হয় পুরো ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখো, তারপরে যে কোনো প্র্যাকটিস সেট নিয়ে বসে যাও, দেখবে তুমি অনায়াসে 30 থেকে 40টা সঠিক অ্যান্সার করতে পারছো শুধুমাত্র এই একটা ভিডিও থেকে। অথবা 2022-এ যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেটের প্রশ্ন নিয়েও বসতে পারো। তো যাই হোক, ভিডিওটা আমরা শুরু করছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে আজকের এই ভিডিওটা এতটা গুরুত্বপূর্ণ কেন। দেখো, প্রথমে কি বলা হচ্ছে, লার্নিং উইদাউট বার্ডেন। এর বাংলা অর্থ কি? শিক্ষা হোক বোঝাহীন এবং আনন্দদায়ক। এখানে বোঝাহীন বলতে কি, বাচ্চারা যে স্কুলে যাবে, আমি এখানে ছবিটা তোমাদেরকে আগে দেখাই, তাহলে তোমরা বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। তো এই যে বাচ্চারা যে স্কুলে যাবে, তো তাদের ব্যাগে যেন অত্যাধিক বই না থাকে, ঠিক আছে? তাদের কাছে বিদ্যালয়ে যাওয়াটা যেন কষ্টকর না হয়, তারা যেন আনন্দে দৌড়ে দৌড়ে বিদ্যালয়ে যায়। তো এখানে আনন্দে তারা বিদ্যালয়ে কেন যাবে? তার কারণ কি, বিদ্যালয়ে তাদের জন্য একাধিক খেলার ব্যবস্থা করতে হবে, বিভিন্ন খেলাধুলো থাকবে। শুধুমাত্র বই পড়ো আর মুখস্থ করো এইগুলো করা যাবে না, তাদেরকে বিদ্যালয়ে কি খেলার ব্যবস্থা করতে হবে, খেলার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলেই তারা কিন্তু বিদ্যালয়ে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে যাবে। বুঝতে পারলে তো বিষয়টা? তো চলো এবার পরের টপিকে আসি। দেখো, পরের টপিক কি বলছে, শিশু শিক্ষার কিছু গুরুত্বপূর্ণ দিক। আমি এখানে জাস্ট প্রথমে তোমাদেরকে পয়েন্টগুলো বলবো, তারপর আমি প্রত্যেকটা টপিক একদম খুব সুন্দরভাবে এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাবো। তোমরা পুরো ক্লাসটা কিন্তু মনোযোগ সহকারে করবে, ওকে? দেখো, প্রথমে কি বলা হচ্ছে, শিক্ষাকে দৈনন্দিন জীবনের সাথে যুক্ত করতে হবে। তো কিভাবে শিক্ষাকে দৈনন্দিন জীবনের সাথে যুক্ত করতে হবে সেটা আমি তোমাদেরকে বলছি। মুখস্থ বিদ্যা বা রোট লার্নিংকে দূরে হটাতে হবে। এগুলো কিন্তু সব কিওয়ার্ড, এগুলা থেকে লাইন তুলে তুলে তোমরা প্রশ্ন পাবে। বুঝতে পারলে তো? এখান থেকে লাইন তুলে তুলে প্রশ্ন দিবে। তারপর দেখো কি বলা হচ্ছে, টেক্সট বুক থেকে পাঠ্যক্রমকে বাইরে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আর পাঠ্যক্রম কি হবে? দেখো, শিশু কেন্দ্রিক পাঠ্যক্রম, ঠিক আছে? শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রম হবে। তারপর দেখো কি বলছে, গণতান্ত্রিক ব্যক্তি তৈরি করতে হবে, ওকে? আর তারপর কি বলছে, দেখো, মূল্যায়নকে সাধারণ করতে হবে এবং ফ্লেক্সিবল অ্যাসেসমেন্ট বা সিসিই ফলো করতে হবে। সিসিই মানে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। তো প্রত্যেকটা টপিক আমি বোঝাবো জাস্ট একটা একটা করে, ওকে? তো দেখো, প্রথমে কি বলা হচ্ছে, দেখো, শিক্ষাকে দৈনন্দিন জীবনের সাথে যুক্ত করতে হবে। তো এটার অর্থটা কি? ধরে নাও এটা তুমি হচ্ছে টিচার, তুমি টিচার হয়ে গেছো, এখন তুমি টিচার। এখানে যারা আছে এরা তোমার স্টুডেন্ট, ঠিক আছে? দাঁড়ো 1 মিনিট, একটু দাঁড়াও, আঁকাটা ভুল হয়ে গেল। এখানে যারা আছে তারা তোমার স্টুডেন্ট, ঠিক আছে? তো এবার তুমি এদেরকে এখানে ধরে নাও এটা হচ্ছে বোর্ড, ঠিক আছে? বোর্ডে তুমি লেখা শেখালে যে 1+4=5, এটা এখানে শিখে গেল। এবার তুমি ওদেরকে অঙ্ক করতে দিলে যে 2+5 কত হয়, ওরা বলছে 7, ঠিক আছে? ওরা যোগটা কিন্তু ওরা শিখে গেল তোমার কাছে। কিন্তু কি হলো, কিন্তু যোগ শিখার পরে ওই ছেলেটা একটা দোকানে গেছে, এই যে দেখতে পাচ্ছ তো, এটা একটা দোকান। এখানে কি পাওয়া যায়? এখানে হচ্ছে চকলেট পাওয়া যায়। এবার চকলেটের দোকানে তারা গেছে, এবার এই বলছে এই মেয়েটা তোমার স্টুডেন্ট, তুমি একে যোগ শিখিয়েছো। এই মেয়েটা বলছে যে দাদা 1 টাকায় কটা চকলেট পাওয়া যাবে? তখন দোকানদার বলছে 1 টাকায় একটা চকলেট পাওয়া যাবে। তখন ওই মেয়েটা বলছে, তাহলে আমি 5টা চকলেট নিব, তাহলে আমাকে কত টাকা দিতে হবে? তো তখন ওই ক্যালকুলেশন করতে পারছে না যে একটা চকলেটের দাম যদি 1 টাকা হয়, তাহলে 5টা চকলেটের দাম 5 টাকা হবে, ঠিক আছে? এটা এখানে এসে ওই ক্যালকুলেশন করতে পারছে না। তাহলে কি হলো, তাহলে তুমি যেটা ওকে শিখালে যে 1+5=6 বা 2+5=7, সেটা কি, সেটাই দোকানে এসে সে অ্যাপ্লাই করতে পারছে না, ঠিক আছে? কিন্তু এই ছেলেটা কিন্তু আবার ঠিকঠাক শিক্ষা গ্রহণ করেছে যে 1+2=3 হয়, তাই এখানে গিয়ে সে বলছে যে আমাকে 3টা চকলেট দাও, ঠিক আছে? তাহলে এখানে অর্থটা কি বোঝাচ্ছে, যে শিক্ষাকে এমনভাবে করাতে হবে। তুমি এখানে ধরে নাও বাচ্চাদেরকে যোগ শিখালে, ঠিক আছে? যোগটা যেন সে তার ডেইলি লাইফে অ্যাপ্লাই করতে পারে, দৈনন্দিন জীবনে যেন প্রয়োগ করতে পারে। তুমি বিদ্যালয়ে যেই ছেলেটা 3×3=9 করে ফেলছে, কিন্তু বাড়িতে এসে সে 3টা চারা গাছের 3টা করে ফল হলে কটা কি হবে, এগুলো কিন্তু ক্যালকুলেশন করতে পারছে না। তাই মনে রাখবা যে এমনভাবে আমরা পড়াবো যেন পড়াটা দৈনন্দিন জীবনের সাথে যুক্ত থাকে, ঠিক আছে? এই লাইন তুলে কিন্তু প্রশ্ন এসেছে পরীক্ষাতে 2022-এর টেটে, তোমরা মিলিয়ে নেবা, ওকে? তারপর দেখো, শিক্ষা হবে বোঝাহীন, ঠিক আছে? এই লাইনটার অনেক অর্থ আছে, আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে বাচ্চা ছেলেটার ছবি দেখো,
দেখো ওর বাবা মা একদম যত রকমের বই আছে, রান্নার বই থেকে খাওয়া দাওয়া যত বই আছে ব্যাগের মধ্যে ভরে দিয়েছে, বেচারা স্কুল যেতে যেতে ঘেমে গেছে। তাহলে তার কাছে স্কুল কি মনে হবে? স্কুল মনে হবে একটা কঠোর জায়গা, একটা কঠিন জায়গা, যেখানে শুধু আমরা শাস্তি পাই, তাই না? স্কুলের প্রতি কি তার ভালোবাসা জন্মাবে? জন্মাবে না। তাহলে কি করতে হবে? বোঝাহীন করতে হবে। বোঝাহীন মানে এক দুটো বই নিয়ে যাক, না না নিয়ে গেলেও হবে, সে বিদ্যালয়ে গিয়ে কী করবে? খেলার মাধ্যমে পড়বে। ঠিক আছে? একটা কথা তুমি মনে রাখবে, যে তুমি যখন ছোট ছিলা, তুমি যখন প্রাইমারি স্কুলে পড়তা, তখন কিন্তু তোমার বিদ্যালয়ে যেতে মানে কেমন একটু কষ্ট লাগতো, তাই না? যতটা কলেজে যেতে লেগেছে মজা আনন্দ লেগেছে, বিদ্যালয়ে যেতে কিন্তু ততটা আনন্দ লাগতো না। তার কারণটা কি জানো? বিদ্যালয়ে তোমরা খেলতে পারতে না। ওই জন্যই দেখবা গরমের ছুটি পড়লে সবাই বলতো, ছোটরা বলে যে গরমের ছুটি পড়েছে, এখন আমরা খুব খেলবো, খুব মজা করব, বলে না? তো বিদ্যালয়ে তোমরা খেলতে পারতে না, তাই তোমরা বিদ্যালয়ে যেতে না। কারণ বাচ্চা ছেলেরা খেলাধুলো করতে বেশি ভালোবাসে। এই যে বাচ্চা ছেলে এরা খেলাধুলো করতে বেশি ভালোবাসে। তাই বিদ্যালয়ে যদি খেলার ব্যবস্থা করা যায়, তাহলে কি তারা বিদ্যালয়ে যাবে, তাই না? বিদ্যালয় তাদের কাছে একটা আলাদা আকর্ষণীয় জায়গা হয়ে উঠবে। তো এখানে মনে রাখবা যে বোঝাহীন করা যাবে না। এক দুটো বই নিয়ে গেলে নিয়ে যাবে, না নিয়ে গেলে না নিয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। মুখস্থ বিদ্যা দূরে হটাও, এটা আর একটা নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে? এখানে দেখো দেখো বাচ্চা মেয়েটাকে বড় বড় বই দিয়ে দিচ্ছে, বলছে মুখস্থ কর। বেচারি মুখস্থ করতে করতে ঘুমিয়ে গেছে, তাহলে ওই কি শিখবে? মুখস্থ বিদ্যার মাধ্যমে কোনো দিনও শেখা হয় না। তাহলে কি করতে হবে? মুখস্থ বিদ্যাকে দূরে সরাতে হবে। ইংরেজিতে দিবে রোট লার্নিং। এগুলো সব নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে? রোট লার্নিং একদমই না, এগুলো করা উচিত নয়। বাচ্চাদেরকে মুখস্থ করাতে হবে না, বাচ্চাদেরকে বোঝাও, রিয়েল লাইফের সাথে কানেক্ট করো, দৈনন্দিন জীবনের সাথে কানেক্ট করে বোঝাও, ভালো টিএলএম দিয়ে বোঝাও, যেন সে বুঝতে পারে, সে যেন মুখস্থ না করে। ঠিক আছে? তারপর দেখো কি আসছে, দেশের জন্য কিছু করো। এটা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চাদেরকে যদি তো এমনভাবে আমাদেরকে শিক্ষা দিতে হবে যেন সে যেন একটা গণতান্ত্রিক নাগরিক তৈরি হয়। ঠিক আছে? সে যেন একটা গণতান্ত্রিক নাগরিক তৈরি হয় এবং ভারতবর্ষের মতো দেশে দাঁড়িয়ে সে তার নিজের মন্তব্য একদম স্পষ্টভাবে বলতে পারে, কোনো ভয় যেন না পায়। এবং দেশে এই যেখানে দেখতে পাচ্ছ চন্দ্রযান 3, তো এই সমস্ত দেশের জন্য কিছু করার চিন্তাভাবনা তার মধ্যে যেন আসে। বুঝতে পারলে তো? তো এই হচ্ছে এই চারটা কিওয়ার্ড তোমরা মনে রাখবে, যে শিক্ষাকে দৈনন্দিন জীবনের সাথে কানেক্ট করতে হবে, শিক্ষা হবে বোঝাহীন এবং আনন্দদায়ক, মুখস্থ বিদ্যাকে দূরে সরাতে হবে এবং দেশের জন্য কিছু করতে হবে। ঠিক আছে? তো আশা করছি বুঝতে পারছো আমরা কেমন করে তোমাদেরকে পেডাগজি বোঝাচ্ছি। তো জাস্ট এটা আমরা একটা ট্রেলার দিচ্ছি। আমাদের আসল ক্লাস কিন্তু আমরা আমাদের পেইড কোর্সে দিই। তো দেখো, বিজ্ঞাপন বিরতি হলেও এটা কিন্তু তোমাদের উপকারেই লাগবে, কারণ এবার কিন্তু প্রচুর পেডাগজি অ্যাড হচ্ছে আপার প্রাইমারি সিলেবাসে। আর একটা কথা মনে রাখবে, সিডিপি হোক বা পেডাগজি হোক, এখানে কিন্তু মুখস্থ বিদ্যা কোনো কাজেই লাগে না, এখানে কিন্তু বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা একটি কোর্স এনেছি, এখানে দেখতেই পাচ্ছ আপার প্রাইমারি টেটের কোর্স। এই কোর্সে যে টপিকগুলো থাকবে সেই টপিকগুলো হলো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এখান থেকে কিন্তু 30 নম্বর থাকে, বাংলা পেডাগজি থেকে 15 নম্বর থাকে, ইংলিশ পেডাগজি থেকে 15 নম্বর থাকে, সোশ্যাল স্টাডিজ পেডাগজি, অর্থাৎ যারা আর্টসের স্টুডেন্ট আছো এটা তোমাদের জন্য, তোমাদের কিন্তু সোশ্যাল স্টাডিজ পেডাগজি থেকে 20 নম্বর থাকে। যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তোমাদের জন্য ম্যাথ এবং সায়েন্স থেকে কিন্তু 20 নম্বরে পেডাগজি থাকে। তো এই পেডাগজি এবং সিডিপির বিষয়গুলো আমরা গল্পের ছলে খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরেছি এই কোর্সে কিন্তু অলরেডি আমরা 2টো ক্লাস দিয়ে দিয়েছি। কারণ আমি তোমাদেরকে বারবার বলেছি যে হাতে বেশি দিন সময় নেই, মনে হচ্ছে 8-9 মাস সময়, তবে এটা কিছুই না, কারণ আপার প্রাইমারিতে থিওরির সিলেবাসটা অনেকটাই বড় আছে। তাই জন্যই কিন্তু আমি 2টো ক্লাস তোমাদেরকে দিয়ে দিয়েছি। তবে এখন যারা জয়েন হবে তারা সেই 2টো ক্লাস পেয়ে যাবে, কারণ ক্লাসগুলো রেকর্ডেড এবং ক্লাসগুলোর পিডিএফও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তার পাশাপাশি বিগত বছরে আমরা যে 25টা গুরুত্বপূর্ণ সিডিপির ক্লাস দিয়েছিলাম সেটাও তোমরা যাতে দেখতে পারো, তোমরা যাতে বুঝতে পারো, সেই জন্য এটাও কিন্তু আমরা এখন তোমাদেরকে দিচ্ছি। তোমরা এটা বিনামূল্যেই পাবে কোর্স নিলে। তো কিভাবে কোর্সে জয়েন হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো, আমাদের কোর্সের অরিজিনাল প্রাইস হলো 599 টাকা। তবে তোমাদের কথা ভেবে, যেহেতু তোমরা সবাই বেকার এবং এতদিন পরে তোমরা একটা পরীক্ষা দিচ্ছ, তাই জন্য তোমাদের কথা ভেবে আমরা আজকের জন্য 50% ডিসকাউন্ট দিচ্ছি আমাদের এই কোর্সে। অর্থাৎ তোমরা আজকে যারা এই কোর্সে জয়েন করবে তারা 299 পেমেন্ট করলে এই কোর্সে জয়েন হয়ে যাবে। এবার অনেকে হয়তো ভাবছো এই 299 প্রতি মাসে পেমেন্ট করতে হবে। তো দেখো, এরকম কোনো ব্যাপার নেই, শুধুমাত্র একবারই পেমেন্ট করতে হবে। আমাদের এখানে শুধুমাত্র একবারই পেমেন্ট করতে হয় এবং সারা জীবনের জন্য এই কোর্সটা তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এর পরবর্তীকালে যতবার টেট পরীক্ষা হবে ততবারও কিন্তু এই কোর্সটা তোমরা ব্যবহার করতে পারবে।
তবে মনে রাখবে যে এই 299 টাকার অফারটা শুধুমাত্র আজকে রাত্রি 12টা পর্যন্ত। তো কিভাবে তোমরা আমাদের কোর্সে জয়েন হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। তোমরা যে কোনো একটা অপশন থেকে পেমেন্ট করতে পারো। তোমরা চাইলে পাশে যে কিউআর কোড আছে সেই কিউআর কোড স্ক্যান করো, পেমেন্ট করতে পারো। আর পেমেন্ট করার পরে অবশ্যই পেমেন্টের স্ক্রিনশট এই নাম্বারে অর্থাৎ 8918259248 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে, পাঠিয়ে দেবে। তাহলে কিন্তু আমাদের কোর্সে আমরা তোমাদেরকে জয়েন করিয়ে নেব এবং আগের ক্লাসগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, তোমরা অনেকেই হয়তো ভাবছো যে আমাদের এই কোর্সের স্টাডি ম্যাটেরিয়াল কেমন হবে বা আমাদের কোর্সের স্টাডি ম্যাটেরিয়ালের কোয়ালিটি কেমন হবে, এটা তোমরা অনেকেই ভাবছো। তো তোমরা যাতে আমাদের এই কোর্সের কিছু স্টাডি ম্যাটেরিয়াল বিনামূল্যে পেতে পারো সেটারও ব্যবস্থা আমি তোমাদেরকে করে দিয়েছি। এখানে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্থাৎ 8918259248 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ইউপি টেট বা আপার প্রাইমারি টেট লিখে SMS পাঠাও। তাহলে কিন্তু আমি আমাদের কোর্সের কিছু স্যাম্পল PDF তোমাদেরকে বিনামূল্যে দিয়ে দেবো এবং তার পাশাপাশি 73 পৃষ্ঠার সিটেটের বিগত বছরের CDPর প্রশ্নোত্তরের PDFটা যেটা আমরা বাংলা ভাষায় করেছি সেটাও কিন্তু তোমাদেরকে বিনামূল্যে দিয়ে দেবো। তাই বলবো আর দেরি না করে তাড়াতাড়ি ফ্রি PDFটা নিয়ে নাও। এটা কিন্তু বেশি দিন আর দেওয়া হবে না, অল্প কয়েকদিনের জন্যই আছে, আর হয়তো 7 দিন পরে এটা আমরা দেওয়া বন্ধ করে দিতে পারি। তাই যারা এখন এই ভিডিওটা দেখছো তোমরা ইমিডিয়েটলি এই PDF, তোমরা অনেকেই হয়তো একটা বিষয় একটু মিস্টেক করে দাও, কারণ তোমরা ভাবো যে এই নাম্বারটা সেভ করতে হবে আবার ইউপি ডেট লিখতে হবে, তো সেটা অনেকটা সময় লাগবে, অনেকটা বিরক্তের বিষয়। তো তোমাদের জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে আমি একটি লিঙ্ক দিয়েছি, এটি একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক। তো সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে আসতে পারবে এবং হোয়াটসঅ্যাপে এসে ইউপি টেট বা আপার প্রাইমারি টেট লিখে SMS করলে ফ্রির PDFগুলো তোমরা সবাই পেয়ে যাবে, ঠিক আছে? আর সাথে আমাদের কোর্সেরও কিছু স্যাম্পল PDFও বিনামূল্যে পেয়ে যাবে। তো এবার আসছি সিলেবাসের বিষয়ে, সিলেবাসটা তোমরা কিভাবে পাবে। তো দেখো, সিলেবাস এবং আপার প্রাইমারি টেট পরীক্ষা যে হবে তার প্রমাণ অর্থাৎ সেই কলকাতা হাইকোর্ট থেকে আসা অর্ডার কপি, তো এইগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েই দিয়েছি। তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়নি তোমরা কিন্তু ইমিডিয়েটলি জয়েন হয়ে যেও। টেলিগ্রামের চ্যানেলের পাশাপাশি আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা জয়েন হয়ে যেও। অলরেডি 2000 জন, দুটো গ্রুপে 2000 জন জয়েন হয়ে গেছে, আরও অনেকগুলো গ্রুপ আছে। তো যাই হোক, যে কোনো একটা গ্রুপে জয়েন হলেই হবে। তো দেখো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা টেলিগ্রামের লিঙ্কও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্কও দিয়ে দিয়েছি। এবার আসছি আমরা গঠনবাদী শিক্ষা নিয়ে। তো দেখো, গঠনবাদী শিক্ষা আমাদেরকে দিতে হবে বাচ্চাদেরকে। এখানে বাচ্চাদেরকে কি সক্রিয়ভাবে অনুসন্ধান করার সুযোগ দিতে হবে, অর্থাৎ তারা যেন কিছু আবিষ্কার করতে পারে, ঠিক আছে? তুমি এখানে 2 + 2 = 4 বাচ্চাদেরকে শিখিয়ে দিয়েছো, ঠিক আছে? একটু দাঁড়াও, তুমি এখানে 2 + 2 = 4 এটা বাচ্চাদেরকে শিখিয়ে দিয়েছো। এবার তুমি ওদেরকে 3 + 3 করতে দিয়ে দাও, ঠিক আছে? ওটা যেন ওরা নিজেরা অনুসন্ধান করতে পারে। তুমি এখানে TLM ইউজ করেছো যে দাগ কেটে কেটে দুটো দুটো করে। এবার এখানে ওরা 3টা করে দাগ কেটেও যদি যোগ করে, তো এইগুলো তুমি ওদেরকে শেখাতে হবে, মানে সক্রিয়ভাবে যেন ওরা কাজ করে, ঠিক আছে? তারপর কি বলছে দেখো, সমস্যা সমাধানের জ্ঞান, যে কোনো সমস্যা যেন তারা সমাধান করতে পারে, প্রবলেম সলভিং করতে পারে, এই জ্ঞানের জাগরণ ঘটাতে হবে। উপলব্ধি, সমাধান করার পরে যে কী সে কী পেল সেটার উপলব্ধি তাকে দেখাতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কি, হাতে কলমে অভিজ্ঞতা, ঠিক আছে? হাতে কলমে বাচ্চাদেরকে শেখাও, মুখস্থ বিদ্যাকে একদমই বর্জন করতে হবে, ঠিক আছে? আর কি দেখো, সহযোগিতামূলক শিক্ষা, অর্থাৎ এখানে সহযোগিতামূলক শিক্ষার ক্ষেত্রে সবথেকে ভালো হবে গ্রুপ করা। তুমি বাচ্চাদের মধ্যে একটা গ্রুপ করে দিলে, হয়তো 6 জনের একটা গ্রুপ করলে, যেখানে কি বিভিন্ন রকমের ছাত্র, এখানে ধরুন একটা ক্রিয়েটিভ স্টুডেন্ট বা গিফটেড চিলড্রেন আছে, অর্থাৎ যে খুব ভালো পড়াশোনাতে সে আছে, এখানে যে সবথেকে খারাপ সে আছে, এখানে সাধারণরা আছে তার চেয়ে একটু কম, কেউ আছে যে ডিসএবিলিটিস, কেউ আছে কেউ প্রতিবন্ধী। তো সবাইকে নিয়ে একসাথে একটা টপিক আলোচনা করাও গ্রুপের মাধ্যমে, তাহলে কি হবে, তাহলে তাদের মধ্যে কি সহযোগিতার মনোভাবটার জাগরণ ঘটবে। আরেকটা জিনিস কি, সমালোচনামূলক শিক্ষা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি বাচ্চাদেরকে 2 + 2 = 4 শিখালে, বাচ্চাটা যদি প্রশ্ন করে যে স্যার 2 + 2 4 কেন হলো, কোন কারণে এই 4টা হলো, তার মানে কি সে সমালোচনা করছে, ঠিক আছে? তো তাদেরকে সমালোচনা করতে হবে। যে তুমি হয়তো কিছু বললে, হয়তো তুমি বললে যে আম পাকলে হলুদ রং হয়, তো এবার একটা বাচ্চা ছেলে বলছে স্যার কেন হয়, ওটা তো কমলা রঙেরও হতে পারে। তো এই যে এরকম তুমি কিছু বোঝালে তার সমালোচনা করছে, সেটা নিয়ে যদি বাচ্চারা রিপিট করে কোনো প্রশ্ন করে, তাহলে মনে রাখবা যে তুমি সঠিক পথে এগোচ্ছ। এটাই হচ্ছে গঠনবাদী শিক্ষা, বুঝতে পারছো তো? এবার আসছি দেখো, সক্রিয়ভাবে শিক্ষায় অংশগ্রহণ, ঠিক আছে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ, শিশুরা যাতে সক্রিয় বা অ্যাক্টিভভাবে শিক্ষা গ্রহণ করতে পারে এই বিষয়টা নজরে রাখতে হবে।
ঠিক আছে, এই বিষয়টা কীভাবে নজরে রাখবে আমি বলে দিচ্ছি। দেখো, তারা যদি ভুল করে তাহলে সেই ভুলকে গ্রহণ করতে হবে। ধরো না বাচ্চাদেরকে তোমরা কিছু দিয়েছো, 2+2 = 4-এর জায়গায় সে 3 লিখে দিয়েছে, তো ভুল করেছে, সেই ভুলকে গ্রহণ করো, গ্রহণ করে তাদেরকে সংশোধনমূলক শিক্ষা বা রিমিডিয়াল টিচ দাও। হ্যাঁ, রিমিডিয়াল টিচিং দিয়ে তারপর তারা যাতে ভুল থেকে শিখতে পারে সেই বিষয়টা দেখো। ঠিক আছে, এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এখানে অ্যাকচুয়ালি বলতে গেলে কি আরও বিষয় আছে, যেমন ধরো নাও তুমি বাচ্চাদেরকে যোগ শেখাচ্ছ, তো তুমি মানে যোগ শেখাচ্ছ, তো যোগের ক্ষেত্রে বলে দাও যে বাবু তোমরা বাইরে যাও, বাইরে ওই আম গাছটা আছে, ওই আম গাছের 5টা করে পাতা কুড়িয়ে আনো। তো এবার ওরা কী করবে, ওরা ইন্টারেস্টিং, মানে ওদের এটার ইন্টারেস্ট লাগবে এবং ওরা কী করবে, 5টা করে পাতা কুড়াবে। এর ফলে কি দেখো, 5টা পাতা ওরা গুনতেও পারছে, ওদের যোগের ধারণাও কিন্তু চলে আসছে ওদের মধ্যে। ঠিক আছে, ঠিক আছে, তো এমনভাবে কী করতে হবে, এমনভাবে শিক্ষাদান করতে হবে যাতে বাচ্চারা অ্যাক্টিভভাবে থাকে, সক্রিয়ভাবে থাকে। ঠিক আছে, এবার দেখো কি আসছে, পরিবর্তনশীল পাঠদান। কখনো একটা পদ্ধতিতে তুমি বাচ্চাদেরকে পড়াবে না। ঠিক আছে, বিভিন্ন পদ্ধতি, যেমন অভিনয় পদ্ধতি হতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে খেলার ছলে পড়া, এইগুলো বিভিন্ন পদ্ধতি করবে, তাহলে কি ইনক্লুসিভ এডুকেশনটাও সাকসেসফুল হবে। কারণ বিভিন্ন স্টুডেন্ট পড়বে, মানে সবাই যে ভালো তা না, বিভিন্ন ভালো খারাপ সব মিশিয়ে বাচ্চারা বিদ্যালয়ে থাকবে, তো তাদের সবারই কিন্তু শিক্ষাটা গ্রহণ হবে। তাই জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে হবে। এবার কি বলছে দেখো, ভয় ও শাসনহীন পাঠদান। শিক্ষার্থীদেরকে কোনো কারণে তুমি ভয় দেখাবে না এবং শাসন করবে না। এখানে ভয় বলতে কি, ফিজিক্যালভাবেও শাসন করা যাবে না বা মেন্টাল টর্চারও করা যাবে না। ফিজিক্যালভাবে আগেকার দিনে কি হতো, পড়া না পারলে স্যাররা কী করতো, কঞ্চি দিয়ে মারতো। তো তুমি যদি কঞ্চি দিয়ে মারো তাহলে কিন্তু তোমার চাকরি ভাই চলে যাবে। ঠিক আছে, এবং তুমি যদি বাচ্চাদেরকে চোখ রাঙাও, মানে কোনো বাচ্চা হচ্ছে কোনো একটা কিছু ভুল করে দিল, ধরে নাও কোনো একটা বানান ভুল বলে দিল, আম বানানকে বলে দিল রাম, রয়কারম রাম বলে দিল, এবার তুমি ওকে চোখ দেখিয়ে বলছো, এই চোখ দেখিয়ে বকা দিলে, এই ভুল কেন হলো, বেরাও, এরকম করে বকা দেওয়া যাবে না। ঠিক আছে, চোখ রাঙানো যাবে না, মানে মেন্টাল হ্যারাসমেন্টও করা যাবে না, ফিজিক্যাল হ্যারাসমেন্টও করা যাবে না। খুব সুন্দরভাবে তাকে বোঝাও, রিমিডিয়াল টিচ দাও, এইভাবে কিন্তু তাদেরকে পাঠদান করতে হবে, যেন বাচ্চারা তোমাকে দেখে কোনো ভয় না পায়। যদি তোমাকে দেখে বাচ্চারা একবার ভয় পেয়ে যায় তাহলে কিন্তু তুমি কিন্তু শিক্ষাদান করতে পারবে না, তুমি একজন ভালো টিচার হবে না। একটা কথা মনে রাখবে যে একটা ভালো টিচার কে, যে একজন ফ্রেন্ড, একজন গাইড, একজন ফিলোসফার। ঠিক আছে, তো তুমি কিন্তু যদি তোমাকে দেখে ভয় পায় তাহলে কিন্তু বাচ্চারা তোমাকে কোনো কিছু বলবেই না, তোমার সাথে কোনো কথাই বলবে না, একভাবে কোণার দিকে বসে কিন্তু মাথা নামিয়ে থাকবে। ঠিক আছে, এবার দেখো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, শিশুর ভূমিকাকে মূল্য দিতে হবে। আমরা বর্তমানে যে শিক্ষা দান করবো সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা। এখানে কিন্তু শিশুর ভূমিকাই প্রধান থাকবে। ঠিক আছে, শিশু ভুল করুক ঠিক করুক, তার চাহিদা কি, সেই চাহিদা অনুসারে তাকে শিক্ষা দিতে হবে। ঠিক আছে, শিশুর মাতৃভাষা ও সংস্কৃতিকে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা শিশুর মাতৃভাষা এবং তাদের যে সামাজিক সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি, প্রত্যেকটাকেই মূল্য দিতে হবে, প্রত্যেকটা শিশুরই। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, বহুভাষিক বা মাল্টিলিঙ্গুয়ালের ব্যাপারটা দেখো, মনে রাখবা যে একটা বিষয় মনে রাখবা যে শ্রেণীকক্ষ বহুভাষিক হবে, তাই প্রত্যেক ভাষাভাষী শিক্ষার্থীকে সমান মূল্য দিতে হবে। এর ফলে কি শিশুর শব্দভাণ্ডার বৃদ্ধি পায় এবং বিদ্যালয় স্তরে 3টি ভাষা শেখাতে হবে, এটা 3 স্তরের কথা কোঠারি কমিশন বলেছিল। তো এখানে বহুভাষিক বলতে কি, ধরে নাও একটা ছেলে, হ্যাঁ, এর বাড়ি বিহারে, কিন্তু আমাদের এখানে ওর বাবা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে এসেছে, তাই এখানকার স্কুলে ওকে ভর্তি করেছে। তো এরা হচ্ছে কি, এই একটা ঠিক আছে, এর বাড়ি আবার এখানে, আবার বাংলা ভাষায় কথা বলে। তো সামনে দুর্গাপূজা, এই বলছে নবরাত্রি হবে, এই বলছে না দুর্গাপূজা হবে। তো এবার কি হলো, এবার তুমি একজন শিক্ষক হিসেবে দুজনকেই গুরুত্ব দিলে, যে তুমি বললে যে দুর্গাপূজা নবরাত্রি একই, তাহলে এই কি জানলো, আমরা যাকে দুর্গাপূজা বলি তাকে ওরা নবরাত্রি বলে, এই যে কি জানলো, আমরা যাকে নবরাত্রি বলি ওরা তাকে দুর্গাপূজা বলে। ঠিক আছে, তো এইভাবে হ্যাঁ, এইভাবে বহুভাষিকতা বা মাল্টিলিঙ্গুয়ালকে তোমরা গুরুত্ব দাও, দেখবে বাচ্চারা খুব ভালোভাবে পড়তে পারবে। তো এইগুলো থেকে লাইন তুলে তুলে প্রশ্ন দেয়, এক কথায় বলতে গেলে এগুলো সব কিওয়ার্ড। এবার আসছে আমরা LSRW নিয়ে, বা এটা ভাষা কৌশল বলা হয়। তো মনে রাখবে যে L ফর লিসনিং, S ফর স্পিকিং, R ফর রিডিং, W ফর রাইটিং। তো এখানে গ্রহণমূলক এবং প্রকাশমূলক আছে। ধরে নাও এটা তোমার মাথা, এটা তোমার কান, ঠিক আছে, আমি এইভাবে আঁকছি এখানে, এটা তোমার চোখ, এটা তোমার মুখ। ঠিক আছে, এটা তোমার কান। গ্রহণমূলক বলতে কি, শোনা, এই যে তুমি শুনছো আওয়াজটা তোমার কানে ঢুকছে বা গ্রহণ হচ্ছে। ঠিক আছে, তাহলে গ্রহণমূলক কি, শোনা।
এবার কি বলছে পড়া, পড়া এবার অনেকে বলবে আমরা মুখে উচ্চারণ করে পড়ি, কিন্তু না, আমরা চোখ দিয়ে মনে মনেও তো পড়তে পারি, তাহলে পড়াটা কি চোখ দিয়েও গ্রহণ হচ্ছে, তাই না? তাহলে বুঝতে পারলে তো শোনা এবং পড়া কি গ্রহণমূলক। এবার বলা, এবার তুমি যে বলছো কি দিয়ে বলছো, মুখ দিয়ে বলছো, তাহলে এটা কি প্রকাশ করছো, তুমি তোমার কথা প্রকাশ করছো, এটা বেরাচ্ছে তোমার মুখ থেকে। এবার তুমি লিখছো, লিখাটা কি তুমিও লিখার মাধ্যমে কি তুমি প্রকাশ করছো, ঠিক আছে? তাহলে এখান থেকে কিন্তু এটা হচ্ছে বাংলা পেডাগোগির বা ইংলিশ পেডাগোগির একটা বিষয়, যে গ্রহণমূলক হচ্ছে শোনা এবং পড়া, প্রকাশমূলক হচ্ছে বলা এবং লেখা। প্রকাশ করছো মানে কি তুমি তোমার মধ্যে থেকে বের করছো, সেটাকে বলা হয় প্রকাশ। আর গ্রহণ বলতে কি তুমি যেটা গ্রহণ করছো, ঠিক আছে? বুঝতে পেরেছো তো আশা করি এইটুকুটা। এবার আসছি আমরা অনুবন্ধ নিয়ে। অনুবন্ধ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনুবন্ধ থেকে 2022-এর টেটে প্রশ্ন এসেছিল। তো একাধিক বিষয়কে একসাথে যুক্ত করে পড়াতে হবে। ধরো নাও তুমি ভূগোলের একটা বিষয় পড়াচ্ছ কি জলচক্র, আকাশে হচ্ছে মেঘ, মেঘ থেকে বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টিটা কি নদী নালা দিয়ে সমুদ্রে যাচ্ছে, আবার সূর্যের আলোয় কি হচ্ছে মেঘ তৈরি হচ্ছে, এইভাবে জলচক্র চলছে। তো জলচক্র কিসের বিষয়? একটা ভূগোলের বিষয়, কিন্তু তুমি ওটাকে লিখতে দিচ্ছ কোন ভাষায়? বাংলা ভাষায়। তাহলে কি ভূগোলের সাথে বাংলা ভাষায়ও বাচ্চারা শিখতে পারছে, ঠিক আছে? আর তার সাথে কি তুমি বলে দাও যে এই গোটাটাকে একটা কম্পিউটারের মাধ্যমে প্রেজেন্টেশন করতে হবে বা তুলে ধরতে হবে। তাহলে কি হলো দেখো, বাংলা, ভূগোল এবং কম্পিউটার, তিনটা বিষয় কিন্তু বাচ্চারা একসাথে পড়তে পারছে একটা টপিকের মাধ্যমে। তো এইভাবে পড়াতে হবে, এটাকে বলা হয় অনুবন্ধ প্রকল্প, যেখানে একাধিক বিষয়কে একসাথে যুক্ত করে পড়ানো হয়। ওকে, গুরুত্বপূর্ণ একটি বিষয়, তথ্য নয় অর্থপূর্ণ শিখন দিতে হবে। এটা থেকেও এমসিকিউ অনেক প্রশ্ন এসেছে। তো এটা কিওয়ার্ড, এগুলো সব এক একটা কিওয়ার্ড। তো শিক্ষার্থীদেরকে শুধু তথ্য দেওয়া যাবে না, তথ্যকে বিশ্লেষণ করে অর্থপূর্ণ শিখন দিতে হবে। তুমি বললা যে এটা হচ্ছে চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণ মানে কি রাহু এসে ইয়েকে খেয়ে নিচ্ছে, চন্দ্রকে খেয়ে নিচ্ছে, তো এরকম বলা যাবে না। প্রত্যেকটা গ্রহণের কারণ বিশ্লেষণ করতে হবে। প্রয়োজন পড়লে তুমি একটা টর্চ লাইট নিয়ে, তোমরা পড়েছিলে তো ছোটোবেলায়, একটা টর্চ লাইট নিয়ে তুমি দেখাও, যে আলো দিয়ে দেখাও যে এখানে দুটো বল রেখে যে ছায়া পড়ছে, সূর্যের ছায়া, এগুলো বিশ্লেষণ করে গ্রহণের ধারণাটা দাও, ঠিক আছে? তো দেখো শিক্ষা এমন হবে সরল থেকে জটিল, প্রথমে সরল বোঝাও, তারপরে জটিলে যাও। তারপর দেখো জানা থেকে অজানা, মানে বাচ্চারা যেটা জানে সেটাকে প্রথমে সেটা দিয়ে শুরু করো, তার পূর্ব জ্ঞানের সাথে কানেক্ট করো, তারপর তাদেরকে অজানা বিষয় পড়াও। মূর্ত থেকে বিমূর্ত, মূর্ত বলতে যেগুলো পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা গ্রহণযোগ্য, যেমন কি যেটা আমরা দেখতে পাই, যেটা আমরা অনুভব করতে পাই, সেটাকে বলা হয় মূর্ত। আর বিমূর্ত বলতে কি যেটা আমরা চোখ বন্ধ করে কল্পনা করতে পারি, সেটাকে বলা হয় বিমূর্ত। তো প্রথমে মূর্ত বলতে কি, প্রথমে তুমি যখন 2+2 শেখাবে তখন তাদেরকে কি দুটো করে দাগ কাটাও, 2+2, এবার ওরা 1 2 3 4, এবার ওরা 4 লিখবে। এবার আস্তে আস্তে যখন ওদের এগুলো অভ্যাস হয়ে যাবে, যেমন আমাদের এখন হয়ে গেছে, তোমাকে যদি এখন কেউ প্রশ্ন করে 2+2 কত রে, তো তুমি সঙ্গে সঙ্গে বলে দেবা 4, তোমাকে কোনো ক্যালকুলেশন কিছু করতে হবে না, তাই না? তো কিন্তু যখন তুমি ছোটো ছিলা তখন তুমিও কিন্তু দাগ কেটে 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 করেছো। এই যে দাগ কেটে কেটে করা, এগুলোকে বলা হয় মূর্ত। হ্যাঁ, আর বিমূর্ত বলতে কি যেটা আমরা মনে মনে করতে পারি, কল্পনা করে করতে পারি। বুঝতে পারলে? এবার আসছি শাস্তি ও পুরস্কার নিয়ে। তো শিশুদেরকে কোনোভাবে শাস্তি দেওয়া যাবে না, পুরস্কারের ব্যাপারটা ঠিকঠাক দেখে বুঝে দিতে হবে, ঠিক আছে? শাস্তি কিন্তু কোনো মতেই দেওয়া যাবে না, সেটা ফিজিক্যাল হোক বা মেন্টাল হোক, একটু আগে বললাম। তারপর দেখো উপদেশ নয় বাস্তব শিক্ষা দিতে হবে। কখনোই বাচ্চাদেরকে উপদেশ দেওয়া যাবে না, যেটা রিয়াল লাইফ সেটার শিক্ষা দিতে হবে, বাস্তব জ্ঞানের সাথে কিন্তু যুক্ত করতে হবে, ঠিক আছে? তারপর কি বলছে দেখো, লাইব্রেরিটা কেমন হবে? শিক্ষার্থীরা লাইব্রেরিতে গিয়ে তাদের পছন্দ মতো বই বেছে নিতে পারবে, তাদের ইচ্ছা মতো সময় ধরে বইটি পড়তে পারবে, এক্ষেত্রে কোনো রকম বাধা দেওয়া যাবে না। এখানে একটা কথা মনে রাখতে হবে যে বিদ্যালয়ে শুধুমাত্র পড়ার বই না, পড়ার সাথে সাথে কিছু গল্পের বই, কিছু মজার গল্পের বই, কিছু শিশু গল্পের বই, এইগুলো কিন্তু রাখতে হবে, এবং এইগুলো যাতে বাচ্চারা মনোযোগ সহকারে পড়তে পারে সেই বিষয়ে কিন্তু নজর রাখতে হবে, ঠিক আছে? পেডাগজি কিন্তু তাই বলছে। গুরুত্বপূর্ণ একটি বিষয়, লিঙ্গ সংক্রান্ত প্রাচীন ধারণাকে দূর করতে হবে। দেখো শ্রেণীকক্ষে ছেলে ও মেয়ের মধ্যে কোনো প্রকার যেন ভেদাভেদ রাখা যাবে না, সব কাজে সবার জন্য সব কাজই সবার জন্য, সব কাজে সবাই সব কাজই করতে পারে, এক কথায় বলতে গেলে সব কাজে সবাইকে সমান গুরুত্ব দিতে হবে, এবং লিঙ্গ সংক্রান্ত প্রাচীন ধারণাকে শিক্ষার্থীর থেকে দূরে করতে হবে। লিঙ্গ সংক্রান্ত প্রাচীন ধারণাকে বলা হয় জেন্ডার স্টেরিওটাইপ। জেন্ডার স্টেরিওটাইপ বলতে কি, যেমন আমাদের বংশে প্রচলিত আছে যে মেয়ে মানে কি, মেয়ে মানে বিয়ে দিয়ে দেবো, শ্বশুরবাড়িতে গিয়ে রান্না বান্না করবে, কাপড় কাচবে, বাসন মাজবে, এই কাজগুলো করবে। কিন্তু আধুনিক শিক্ষা কিন্তু তাই বলছে না। আধুনিক শিক্ষা বলছে যে কাপড় কাচা, রান্না করা, বাসন মাজা এগুলো ছেলেরাও করতে পারে, বা দুজন মিলে ভাগ করেও করতে পারে, ঠিক আছে? যে কোন কাজ ছেলেদের কোন কাজ মেয়েদের এরকম কোনো ভাগাভাগি নাই, দুজনেই সমান। তো বাচ্চাদেরকে এই ধারণা দেওয়ার জন্য তুমি হয়তো কাউকে এক্সাম্পল হিসেবে আনতে পারো, যে ধরো নাও এটা রিমির মা হচ্ছে একজন টোটো চালক বা অটো চালক, ঠিক আছে? তো এখানে বাচ্চারা কি বুঝতে পারবে, কারণ বাচ্চারা জানে যে অটো শুধুমাত্র
ছেলেরা চালায়। এবার তুমি যখন রিমির মাকে এক্সাম্পল দিয়ে দিবে যে রিমির মা একজন মেয়ে হয়ে অটো চালায়, তখন কিন্তু বাচ্চাদের মধ্যে আস্তে আস্তে ওই জেন্ডার স্টেরিওটাইপ বা লিঙ্গ সংক্রান্ত প্রাচীন ধারণা কিন্তু দূরে যাবে। ঠিক আছে, লাস্টের বিষয় আজকের টপিকের অন্তর্ভুক্তি শিক্ষা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এবার আমরা আসছি অন্তর্ভুক্তি শিক্ষা নিয়ে। জাস্ট সংক্ষেপে বলবো, জাস্ট আমার কথাটা মনোযোগ সহকারে শুনলেই তোমরা অন্তর্ভুক্তি শিক্ষা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবে। একই শ্রেণীকক্ষে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন আর্থিক, সামাজিক এবং বিভিন্ন শারীরিক মানসিক ক্ষমতা সম্পন্ন শিশুদেরকে একসাথে শিক্ষা দিতে হবে, এটাই অন্তর্ভুক্তি শিক্ষা। এবার আমি তোমাদেরকে ছবি এঁকে সুন্দরভাবে বুঝিয়ে দিই অন্তর্ভুক্তি শিক্ষাটা আসলে কি। তো দেখো, এটা একটা বিদ্যালয়। হ্যাঁ, এই বিদ্যালয়, এটা একটা বিদ্যালয়। বিদ্যালয়ে কি সব ধর্মের ছাত্র, সব বর্ণের ছাত্র, বিভিন্ন আর্থিক অবস্থা, ধনী দরিদ্র সবাই পড়তে পারবে। ঠিক আছে, তো এবার সবার শিক্ষার দিককে পূরণ করতে পারবে, হ্যাঁ, করতে পারে সেই বিষয়টা শিক্ষককে নজর রাখতে হবে। এবং যেহেতু সবাই ইউনিক, হ্যাঁ, কেউ এগিয়ে এগিয়ে মানে কেউ আর্থিক দিক থেকে এগিয়ে, কেউ আর্থিক দিক থেকে পিছিয়ে, কেউ বিভিন্ন সংস্কৃতির, কেউ বিভিন্ন ভাষাভাষীর, তো সবাই একসাথে যখন বুঝবে, তো বসবে যখন, তখন এই এর থেকে কিছু শিখতে পারবে, এই এর থেকে কিছু শিখতে পারবে। তো এইভাবে কিন্তু শ্রেণী বৈষম্য দূর হবে, জাতীয় সংহতি রক্ষা হবে এবং একে অপরের মাধ্যমে কিন্তু শিখতে পারবে। এক কথায় অন্তর্ভুক্তি শিক্ষা বলতে এটাই বলে। ঠিক আছে, যে সকল প্রকার ছাত্র, তার যদি কোনো রকম প্রবলেম হয়, তার যদি ডিসএবিলিটি হয় বা শারীরিক প্রতিবন্ধীও হয়, সে কিন্তু একই বিদ্যালয়ে পড়তে পারবে।